আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি আমার ভাই বোনেরা সবাই অনেক ভালো আছে। আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। সো আমরা এখন শুরু করতেছি হচ্ছে গিয়ে দ্য মোস্ট ওয়ান্টেড চ্যাপ্টার আমাদের, যেটা আমাদের অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই এবং যেটা করলেই আমাদের হচ্ছে 20 মার্ক কাইন্ড অফ আমাদের পাস মার্ক কনফার্ম হয়ে যায়, তেমন একটা অধ্যায়। এবং এটা হচ্ছে দশম অধ্যায়, এটা তোমরা ভালো করে জানো। সো দশম অধ্যায়টা আমি বোর্ড সলিউশন করাচ্ছি। এটা হচ্ছে আগের বছরের বোর্ড, যদিও তোমাদের এখনকার কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে সেটা তোমরা জানো, কিন্তু কথা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী তো আর্থিক অবস্থার বিবরণী। সো আমি এই আর্থিক অবস্থার বিবরণী করাবো একদম বেসিক সহ। আমাকে বেসিক বোঝানোর জন্য মিনিমাম 10 মিনিট সময় দিবা। যদি কারো দরকার হয় যে আমার বেসিক দরকার নেই, আমি শুধু অঙ্ক সলিউশন দেখবো, সে একটু টেনে দেখতে পারো। কিন্তু আমি ফিল করতেছি যে আমি আমার ভাই বোনদের এই অঙ্কটা প্রথমে একটু বেসিক দিব। একটু বেসিক দেওয়ার পরে হবে কি জানো, তোমরা হচ্ছে এটার সাথে রিলেট করতে পারবে। এইটা আমার ইথিক্স আমাকে বারবার করে সাড়া দিচ্ছে, তো আমি এইভাবেই শুরু করতেছি, তোমরা আমাকে সাপোর্ট দাও, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, দ্য মোস্ট ওয়ান্টেড। ঠিক আছে লক্ষ্মী ভাই, এটা কেন মোস্ট ওয়ান্টেড? এটা হচ্ছে 20 মার্ক। এবার তোমাদের একটা হচ্ছে 8, একটা হচ্ছে 2, আর একটা হচ্ছে 12 সমান সমান হবে কত? 20। সো এই হচ্ছে তোমার মার্কিং প্যাটার্ন। সো তোমাকে এটা পারতে হবে, না পারার কোনো বিকল্প নাই। আর পারতে হবে বলেই আমি হচ্ছে এটার বেসিক তোমাদের মিনিমাম 10 মিনিট করে প্রথমে নিব। সো দেখো লক্ষ্মী ভাই, এইটা হচ্ছে রাজশাহী বোর্ড 2025। এইটা হচ্ছে আমার সালাম। এটাকে এটা হচ্ছে আমার সালাম ট্রেডার্স, রেয়ামিল, 31শে ডিসেম্বর 2022 সালের। সো আমরা যেভাবে একটা রেয়ামিল করি সেভাবে হেডলাইন দেয়া। আর এইটা হচ্ছে আমার কোশ্চেন, এই যে আমার সমন্বয় সহ। এটা হচ্ছে যেটাকে আমরা বলি একটা শুদ্ধ শুদ্ধ রেয়ামিল, যেটাকে আমরা কি বলি লক্ষ্মী ভাই? একটা শুদ্ধ রেয়ামিল। শুদ্ধ রেয়ামিল মানে কি? যে রেয়ামিলের মধ্যে কোনো ভুল থাকে না। আমরা যখন রেয়ামিল অধ্যায় করি আমরা কিভাবে করি? রেয়ামিলটাকে শুদ্ধ করি ডেবিট এবং ক্রেডিট দিয়ে, বাট এখানে এটা নাই। সো এটা হচ্ছে আমার একটা শুদ্ধ রেয়ামিল এবং এখানে আমার 5 ধরনের হিসাব থাকে। প্রথমে হচ্ছে সম্পদ, যে বেসিকগুলো তোমাদের আসলে এই অঙ্ক করানোর সময় বলে না, সবাই শুধু ভয় দেখায় এইটা এমন এইটা এমন। সো এর জন্য আমি যখন আমার ভাই বোনদের অঙ্ক করাই আমি রেয়ামিলটা চমৎকারভাবে করানোর চেষ্টা করি। কারণ যে এইটা ভালো করে জানে, যে এইটা ভালো করে জানে সে আসলে আর্থিক অবস্থা বিবরণীর 70% পারে। কারণ যে সম্পদ চিনে, যে দায় চিনে, যে হচ্ছে কি তোমার আয় চিনে, যে ব্যয় চিনে, যে মালিকানা সত্ত্ব উত্তোলন ও মূলধন চিনে, উত্তোলন আর মূলধন চিনে, মালিকানা সত্ত্বে দুইটা একদম ডিরেক্ট থাকে, সেটা হচ্ছে উত্তোলন আর একটা হচ্ছে মূলধন। উত্তোলন ও মূলধন চিনে সে এটার 70% পারে। সো এই হচ্ছে আমার শুদ্ধ রেয়ামিল। এই রেয়ামিলের মধ্যে আমার এইভাবে 5 ধরনের হিসাব থাকে। সো এই 5 ধরনের হিসাবগুলো আমার 3টা ছকে যায়। 3টা ছকের মধ্যে কি কি আছে লক্ষ্মী ভাই? একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী কত নম্বর ছক? 3 নম্বর ছক। দেন হচ্ছে এইটা আমার হচ্ছে আয় এবং ব্যয়। এইটা হচ্ছে আমার 1 নম্বর ছক, যেটাকে আমরা বলি হচ্ছে বিশদ আয় ব্যয় বিবরণী। বিশদ আয় ব্যয় বিবরণী। আর এটা হচ্ছে উত্তোলন বা মূলধন। এটার ছকটার নামই হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। সো আমার এই যে হিসাবগুলো আছে, এখান থেকে আমার সম্পদ এবং দায়গুলোর জন্য যাবে আর্থিক অবস্থার বিবরণীতে, আয় এবং ব্যয়গুলো যাবে বিশদ আয় বিবরণীতে, মালিকানা সত্ত্ব যাবে হচ্ছে মূলধন এবং উত্তোলন। এই হচ্ছে বেসিক কাজ। এবার এটাকেও আরেকটু প্রপার ওয়েতে তোমাদের বুঝাবো। আর্থিক অবস্থার বিবরণী আমি বলি হচ্ছে, আর্থিক অবস্থার বিবরণীকে আমি বলি হচ্ছে এ সমান সমান এল প্লাস ওই। এ সমান সমান এল প্লাস ওই। এখানে আমার অ্যাসেট যা আছে, এখানে আমার দায় যা আছে, সাথে ওই যে সেকেন্ড যে অধ্যায় ওনার সিকিউরিটি, ওইটা মিলে এসে সমান হয়ে যাবে। আমার সম্পদ যদি 10 টাকার হয়, আমার এই দায় এবং মালিকানা সত্ত্ব মিলেও
10 টাকা হবে। এখান থেকেই আসলে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া শুরু হয়। সো আর্থিক অবস্থা বিবরণী কি, এ সমান সমান এল প্লাস ওই, এই তিনটা জিনিসই এখানে আসবে। বাট এইটা কোথায় আসবে, এটা সেকেন্ড পার্টে করে নিট যে মালিকানা সত্ত্ব আছে সেটা আসবে। এইটার নাম হচ্ছে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী মানে হচ্ছে, বিশদ আয় বিবরণী মানে কি, যেখানে আমাদের আয় এবং ব্যয় থাকবে, যেখানে আমার আয় এবং ব্যয় থাকবে, যেখানে আমার আয় এবং ব্যয় থাকবে, বিশদ আয় ব্যয় বিবরণী। ওকে, ডান। এখান থেকে আমার বের হবে হচ্ছে নিট লাভ বা ক্ষতি, প্রতিষ্ঠানের নিট লাভ বা যে ক্ষতি হয় সেটা বের হবে এখান থেকে, লক্ষ্মী ভাই। ডান। এবার আমরা করব হচ্ছে মালিকানা সত্ত্ব, যেটার নাম হচ্ছে মালিকানা সত্ত্ব। এটার নাম কি, মালিকানা সত্ত্ব। এখানে যাবে কি, মূলধন। এখান থেকে যোগ বিয়োগ হবে কি, যোগ অথবা বিয়োগ কি হবে, নিট লাভ বা ক্ষতি। কারণ কি, ওই যে আমরা পড়ছিলাম বিবরণী ছকে আয় ব্যয় মালিকানা সত্ত্বের উপরে প্রভাব ফেলে। সো যদি আমার এখানে নিট লাভ হয় যোগ হবে, যদি আমার এখানে ক্ষতি হয় বিয়োগ হবে, শেষ। দেন আরেকটা জিনিস ইম্প্যাক্ট ফেলে এখানে, সেটা হচ্ছে উত্তোলন। সেটা হচ্ছে কি, উত্তোলন। আর এই যে মালিকানা সত্ত্ব আমরা পড়ছিলাম সি প্লাস আর মানে হচ্ছে এই যে নিট লাভ, ক্ষতি হইলে নিট ক্ষতি, আর হচ্ছে ড্রয়িং মানে উত্তোলন। এই হচ্ছে আমার তিনটা ছক। এভাবে করে এই আর্থিক অবস্থার বিবরণী আসে, যেটা আমাদের আসলে অনেকেই বলতে চায় না, বুঝাতে চায় না, আমি জানি না কেন। আমি যেটা বিশ্বাস করি ভাই, জ্ঞান যদি বিতরণ করে তাহলে এটা বাড়ে। সো তোমাকে তো কঠিন বানায় আমার কোনো লাভ নেই, আছে তোমার জন্য জীবন সহজ বানানোর জন্যই আমার এখানে দাঁড়ানো। এবং এটাকেই আমার মনে হবে যে আমি আসলে ডিফারেন্ট কিছু তোমার জন্য করতে পারছি। এ গট মাই পয়েন্ট। সো আমরা ভালো করে বুঝলাম। ওকে, এরপরের যে বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যে একটা বেসিক, সেটা হচ্ছে সমন্বয়। এই যে সমন্বয়টা, এটার নাম হচ্ছে সমন্বয়। আর আমি বলি কি লক্ষ্মী ভাই, সমন্বয়, আমি কি বলি জানিস, সমন্বয় লেনদেন। একটু অকওয়ার্ড লাগতে পারে, বাট আমি এটা বলি। কেন বলি, এটা হচ্ছে আমার হিসাব, উত্তোলন, মূলধন, আয়কর, সাধারণ সঞ্চিতি। সো এইটা হচ্ছে আমার জন্য, এইটা হচ্ছে আমার জন্য হিসাব, এটা হচ্ছে আমার জন্য হিসাব, এটা হচ্ছে আমার জন্য হিসাব, আর এইগুলা হচ্ছে আমার জন্য লেনদেন। সো এই একটা হিসাব কখনো দুইটা ঘরে যাবে না, মানে কখনো বিষয়দায় বিবরণীতে যাবে, কখনো আর্থিক অবস্থার বিবরণীতে, কখনো মালিকানা সত্ত্বে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আলাদা আলাদা যাবে। বাট এইটার নাম আমি সমন্বয় লেনদেন দিছি কেন, এইখানে দুইটা হিসাব আছে লক্ষ্মী ভাই। কয়টা হিসাব আছে, দুইটা হিসাব আছে। এখানে কয়টা হিসাব আছে, দুইটা। প্রত্যেকটা লেনদেনে কয়টা হিসাব থাকে, দুইটা। সো ওর কাজ হচ্ছে ও যে কোনো দুইটা জায়গায় ইম্প্যাক্ট ফেলবে। হয় একটা ছকের মধ্যে দুইবার, হয় একটা ছকের মধ্যে দুইবার, অথবা যে কোনো ছকের মধ্যে আলাদা আলাদা। যেমন ধরো একবার বিষয়দায় বিবরণীতে গেল, পরের বার হয়তো ও আর্থিক অবস্থার বিবরণীতে গেল, কারণ এখান থেকে হিসাব তো দুইটা বের হবে। সো ইম্প্যাক্ট তো দুইবার ফেলতে হবে। অথবা ও মালিকানা সত্ত্বে গেল, পরের বার ও আবার আর্থিক অবস্থার বিবরণীতে গেল। অথবা ও আর্থিক অবস্থার বিবরণী একবার সম্পদ পাশে গেল, একবার দায় পাশে গেল, এভাবে করে। সো এর জন্য এটার নাম দিছি আমি সমন্বয় লেনদেন। আর এগুলোর অবশ্যই এখানে সম্পর্ক আছে যে কোনোটার সাথে। সো যখন আমরা এগুলো করি তখন আমরা এটা দাগাই নেই, ঠিক আছে লক্ষ্মী ভাই। সো এখন আমরা করব হচ্ছে মেইন। এতক্ষণ আমি বেসিকটা দিলাম, যাদের ভালো লাগবে দেন ইউ আর ওয়েলকাম। তুমি এই বেসিকগুলো ভালো করে উদ্ধার করে নোট ডাউন করে করতে পারো। আমার বিশ্বাস তুমি নতুন করে আর্থিক অবস্থা বিবরণী সম্পর্কে ভাবতে শিখবা। যাদের মনে হচ্ছে যে ভাই আমার বেসিক দরকার নাই, আমি এখন তাদের জন্য জাস্ট প্রবলেম সলভ শুরু করতেছি, সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2025। আমি বিশ্বাস করি তোমরা এটাকেও পছন্দ করবা, এবং আমি আমার মতো করে এটা করাবো, আমি যে স্টাইলে করতে পছন্দ করি আর্থিক অবস্থার বিবরণী। ঠিক আছে, সবাই জাস্ট আমার সাথে সাপোর্ট দাও। আর্থিক অবস্থার বিবরণী না শিখায় তোমাদের ছাড়তেছি না ভাই, এটা হচ্ছে 20 মার্ক। সব কিছু দিয়ে আবেগ চলবে না, এটা বাস্তবতার সহিত শিখতে হবে। ওকে, সো চলো প্রথমে ক নম্বরে আমাদের বলছে সালাম ট্রেডার্সের চলতি দায়ের পরিমাণ বেসিক।
দেন আমাদের একটা নিট মুনাফা দেয়া আছে, দেন আমাদের একটা কি দেয়া আছে, নিট মুনাফা দেয়া আছে। সো এই নিট মুনাফা আমাদের ধরে কাজ করতে হবে, মালিকানা সত্ত্বে বিবরণী তৈরি করতে বলছে। দেন হচ্ছে আমাদের কি বলা আছে, 31শে ডিসেম্বর 2022 তারিখ সমাপ্ত বছরের জন্য সালাম ট্রেডার্সের মোট সম্পদের পরিমাণ দেখাইতে বলছে। ঠিক আছে, 31শে ডিসেম্বর সালামের মোট সম্পদের পরিমাণ দেখাইতে বলছে আমাদের। ঠিক আছে লক্ষ্মী ভাই? সো এই তিনটা হচ্ছে আমাদের কোশ্চেন। এখন ধারাবাহিকভাবে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা হচ্ছে আগে সমন্বয়গুলো দাগাই নেব। কি নিব দাগাইয়া? সমন্বয়গুলো দাগাই নেব। প্রথম সমন্বয় আমার কি, এখানে সমাপনী মজুত পণ্য ক্রয় মূল্য এত টাকা, বাজার মূল্য 10% বেশি, ক্রয় মূল্য 12,000। সো একটা কথা মনে রাখো, সমাপনী মজুত পণ্য একবার হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ হবে, সমাপনী মজুত পণ্য একবার হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ হবে, আরেকবার চলতি সম্পদে যাবে। এটা একদম মুখস্থ করে বা নোট ডাউন করে নাও। সমাপনী মজুত পণ্য একবার হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ হবে সবার শেষে, আরেকবার হচ্ছে চলতি সম্পদে যাবে এবং কম ভ্যালুটা যাবে। সমাপনী মজুত পণ্য কম ভ্যালুটা নিতে হয়, মনে থাকবে সবার? ওকে ডান। এরপর আমাদের বলছে জীবন বীমা প্রিমিয়াম প্রদান। জীবন হয় মালিকের, মালিকের যে বীমা প্রিমিয়াম তার জন্য যে আমরা বীমা প্রদান করছি, এটা আমার হচ্ছে একটা কি লক্ষ্মী ভাই, এইটা আমার জন্য একটা সমন্বয়, এটা আমার কি করলো, হাতে নগদ। আর এটা হচ্ছে আমার একটা উত্তোলন। তাহলে উত্তোলন কি হবে, মূলধন থেকে বাদ হবে। মূলধন থেকে কি হবে লক্ষ্মী ভাই, বাদ হবে, অথবা উত্তোলনের সাথে যোগ হবে, তুমি যেটা করতে পারো করো। উত্তোলনের সাথে যোগ করলে আলটিমেটলি তো উত্তোলনটা টোটাল মূলধন থেকে বাদ হবে। তারপরে বলা আছে অলিখিত বহি ফেরত। বহি ফেরত মানে ক্রয় ফেরত, পাওনাদার কমবে, ক্রয় কমবে, এখানে ক্রয় নাই, সো পাওনাদারের সাথে আমার কাজ আছে, দাগ দিয়ে রাখলাম। দেনাদারের 2,000 টাকা আদায়যোগ্য নয়, মানে আমার দেনাদারের কাছ থেকে আমি পাবো না শিওর। বাকি যে দেনাদার আছে সেখান থেকেও কত 10% পাবো না, সো দেনাদারের সাথে আমার দুইটা সমন্বয় আছে। এগুলো দেখানো শেষ। এখানে আমার আরেকটা সমন্বয় আছে, এই যে 10% বিনিয়োগ। এই 10% বিনিয়োগ বলতে আসলে লক্ষ্মী ভাই বুঝায় যে বিনিয়োগের উপরে 10% সুদ ধরতে হবে 1 বছরের। বিনিয়োগের উপরে 10% সুদ ধরতে হবে কয় বছর, 1 বছরের। বিনিয়োগের সুদ একবার অন্যান্য আয়ে যাবে, বিনিয়োগের সুদ একবার অন্যান্য আয়ে যাবে, আরেকবার চলতি সম্পদে যাবে। বিনিয়োগের সুদ একবার অন্যান্য আয়ে যাবে, আরেকবার চলতি কোথায় যাবে, সমন্বয়ে মানে চলতি সম্পদে যাবে। সো আমরা প্রত্যেকটা কি করছি লক্ষ্মী ভাই, আমরা প্রত্যেকটা সুন্দর করে সমন্বয়গুলো আগে কার সাথে কি সম্পর্ক আছে দাগাই নিছি। এবার আমাদের কাজ আমরা শুরু করব, সেটা হচ্ছে আমরা অঙ্কে চলে যাব। ওকে লক্ষ্মী ভাই, আমাদের যেহেতু সমন্বয়গুলো পারফেক্টলি দাগানো শেষ, কেন সমন্বয় কোনটার সাথে সম্পর্ক সেগুলো বোঝানো শেষ, এখন একটা না আমাকে জাস্ট 15 মিনিট সময় দাও। এখন আমরা একদম প্রপার ওয়েতে প্রত্যেকটা হিসাব পারফেক্টলি করব, ক খ গ। ঠিক আছে, সো চলো শুরু করি। এবার সালাম ট্রেডার্সের চলতি দায়ের পরিমাণ, নেট মুনাফা ধরে আমাদের মালিকানা সত্ত্বে এবং আমরা হচ্ছে মোট সম্পদের পরিমাণ বের করতে বলছে। সো এখান থেকে শুরু করব, এখানে গিয়ে শেষ করব, এটা হচ্ছে আমার অঙ্ককরণের সিস্টেম। সো এটাকে মনে রাখো। প্রথম হচ্ছে দেখো, আমি তোমাদের জন্য সুন্দর করে ছক আগে করে রাখছি ভাই, কারণ কি ছক না করলে এই অঙ্কগুলো আমার করাটা ডিফিকাল্ট। সো দেখো লক্ষ্মী ভাই, এখানে আমরা সুন্দর করে কি লিখে রাখছি, আমরা লিখে রাখছি হচ্ছে মালিকানা সত্ত্বের পরিমাণ, আমরা হচ্ছে গিয়ে এরপরে লিখে রাখছি হচ্ছে তোমার মোট সম্পদের পরিমাণ। সো এখানে আমরা আরেকটা ঘর করে নেই তোমাদের জন্য লক্ষ্মী ভাই, যেখানে আমি ঘর আসলে লাগে না, তারপর আমি তোমাদের জন্য ধরো করে নিলাম। যেখানে আমরা বের করব হচ্ছে আমাদের কি বের করবো লক্ষ্মী ভাই, যেখানে আমরা বের করবো আমাদের চলতি দায়, এর জন্য ছোট্ট একটা ছক আমি তোমাদের জন্য করে নিলাম। ঠিক আছে, এরপরে আমরা এখান থেকে আসলে আমাদের মালিকানা সত্ত্বটা আমাদের চলতি দায়টা করে ফেলবো, ছোট্ট একটা ছক করে নিব যেন আমার ভাই বোনের উপকার হয়। আমি আমাকে দেখাইও দিলাম কিভাবে একটা ছক করতে হয়, যদি ডিজিটাল বোর্ডে কখনো করো তোমাদের কাজে লাগবে। সো আমরা শুরু করি। এখানে আমরা এবার লিখবো লক্ষ্মী ভাই চলতি, এটা হচ্ছে চলতি দায়ের পরিমাণ, চলতি দায়ের
পরিমাণ, এটা হচ্ছে চলতি দায়ের পরিমাণ। শেষ, লিখে ফেললাম। সো আমাদের এখন কাজ হচ্ছে যেটা যেখানে যাবে সেটা সেখানে বসানো। প্রথম হচ্ছে মূলধন, মূলধন আছে 90,000, উত্তোলন আছে 30,000, একসাথে দুইটা এন্ট্রি আমরা দেখে নিব। সো মূলধন কই যায়, মূলধন কই যাবে লক্ষ্মী ভাই? ওকে, তাহলে মূলধন আছে হচ্ছে 90,000, উত্তোলন আছে কত? 30,000। তাহলে চলো আমরা আগে প্রত্যেকটা বসাই ফেলি। সো এটা বসাবো কই? মূলধন মালিকানা সত্ত্বে, মূলধন আমরা মালিকানা সত্ত্বে বসাবো। কোথায় বসাবো? ফার্স্ট কলামেই বসাই দিলাম। ডান, ওকে। এবার আমরা এখান থেকে একটু জায়গা রেখে বাদ উত্তোলন, কারণ কি ওই যে নিট লাভ বা নিট ক্ষতি, উত্তোলন কত? 30,000। আরেকটা জিনিস, আমাদের এখানে নিট লাভ কত ধরতে বলছিল লক্ষ্মী ভাই? নিট লাভ ধরতে বলছিল 10,500 না 200, 10,200। সো নিট লাভ কত? 10,200 আমাদের লিখতে হবে। সো চলো সুন্দর করে আগে লিখে ফেলি। এটা হচ্ছে 90 আর এখানে হচ্ছে 10,200 লিখে ফেললাম। উত্তোলন যেহেতু এখানে ব্রেকেট চিহ্ন দিয়ে রাখলাম। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে হাতে নগদ এবং আয়কর। হাতে নগদ হচ্ছে কত আমাদের? 15,000, আয়কর হচ্ছে 5,000। হাতে নগদ হচ্ছে আমার কি? হাতে নগদ হচ্ছে আমার চলতি সম্পদ। তার আগে আমার আয়কর আর একটা উত্তোলন। আয়কর আমার জন্য কি? উত্তোলন। আয়কর এটা হচ্ছে কি? উত্তোলন। ঠিক আছে, লিখে দিলাম তোমাদের বোঝার জন্য। তাহলে আয়কর কত ছিল? হাতে নগদ ছিল 15,000, আয়কর ছিল 5,000। সো আমরা আয়কর 5,000 মাইনাস লিখলাম, আয়কর 5,000 আমরা মাইনাস লিখলাম। এবার আমরা লিখবো লক্ষ্মী ভাই চলতি সম্পদ। সম্পদের পাশ না, প্রথম হচ্ছে হেডলাইন কি হবে? চলতি সম্পদ, হাতে নগদ, হাতে নগদ, এটার সাথে কাজ আছে, দাগ দিয়ে রাখলাম। হাতে নগদ কত ছিল আমাদের জন্য? 15,000, বসায় ফেললাম। এরপর আমরা এখানে সুন্দর করে লিখব দীর্ঘ মেয়াদি বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এখানে লিখব স্থায়ী সম্পদ। এই হচ্ছে আমার সম্পদ পাশের হিসাব, এটা হচ্ছে আমার স্থায়ী সম্পদ। চলতি সম্পদ, হাতে নগদ, চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, আর হচ্ছে আমার স্থায়ী সম্পদ। শেষ, ডান। আমরা এরপরে লক্ষ্মী ভাই কি এন্ট্রি আছে দেখে নিই। সো আয়কর পরিশোধ, সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি আছে 10,000, দেনাদার আছে 25,000। সাধারণ সঞ্চিতি আছে 10,000, দেনাদার আছে 25,000। দেনাদার যায় হচ্ছে চলতি সম্পদে। দেনাদার দুইটা কাজ আছে, দেনাদারের সাথে দুইটা দাগ দিয়ে রাখছে। দেনাদারের সাথে কয়টা কাজ আছে? দুইটা। কত টাকা আছে? 25,000 লিখে ফেললাম, দুইটা দাগ দিয়ে রাখলাম, মানে দুইটা সমন্বয় আছে আমার। এবার আছে আমাদের সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতি প্লাস হয়, এটা আমি উপরেও লিখতে পারতাম। আচ্ছা, উপরেই লিখে দিই সাধারণ। যদি এটা সবার শেষে প্লাস হয় তাহলে সবচেয়ে ভালো। সবার শেষে প্লাস করলে সাধারণ সঞ্চিতিটা সবচেয়ে স্ট্যান্ডার্ড। সাধারণ সঞ্চিতি কত আছে আমার? সাধারণ সঞ্চিতি আছে আমার জন্য 10,000। ঠিক আছে লক্ষ্মী ভাই, সাধারণ সঞ্চিতি আছে কত? 10,000, প্লাস দিয়ে রাখলাম। ডান। দুইটা ধরতেছি, দেখছো? দুইটা একসাথে ধরে দুইটা করে। পাওনাদার আর যন্ত্রপাতি। পাওনাদার আছে 5,000, যন্ত্রপাতি স্থায়ী সম্পদ, পাওনাদার হচ্ছে চলতি দায়। সো চলো আমরা পাওনাদারটা আগে বসাই। পাওনাদারটা আগে বসাই। এখানে আমরা লিখব পাওনাদার। পাওনাদার কত আছে আমার? 5,000। পাওনাদার কত আছে রেখে ভাই? 5,000। যন্ত্রপাতি আছে কত?
29,500 টাকা। যন্ত্রপাতি আছে কত? 29,500 টাকা। সো চলো আমরা যন্ত্রপাতি স্থায়ী সম্পদে লিখি যন্ত্রপাতি সেকেন্ড কলামে, কারণ কি এর সাথে আমার কোনো কাজ নাই। 29,500 বসাই ফেললাম। তোমরা আমার সাথে দেখো যে অঙ্ক কিভাবে কত চমৎকার ওয়েতে করান যায়। ধৈর্য হারায় ফেলো না। রিকোয়েস্ট এইটা রাখলাম তোমাদের সাথে, ঠিক আছে লক্ষ্মী ভাই? রিকোয়েস্ট এইটা রাখলাম। এরপরে আমার এখানে কি আছে? ব্যাংক জমাতিরিক্ত চলতি দায়। ব্যাংক জমাতিরিক্ত কি লক্ষ্মী ভাই? চলতি দায়। আর পাওনাদারের সাথে যে কাজ আছে আমরা কিন্তু আগেই দাগায় রাখছিলাম। এবার আমরা এখানে লিখব ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত, ডান। ব্যাংক জমাতিরিক্ত, সুন্দর করে লিখি আবার, জমাতিরিক্ত। লক্ষ্মী ভাই আমার হাতের লেখা খারাপ, এর জন্য আমি কি সান্ত্বনা দিই জানো? ব্রিলিয়েন্ট লোকদের হাতের লেখা খারাপ হয়, ঠিক আছে? সো ধৈর্য ধরে দেখো। তাহলে ব্যাংক জমাতিরিক্ত কত আছে? ব্যাংক জমাতিরিক্ত আছে 2,500। সো এই ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে আমার 2,500 লিখলাম। বিনিয়োগ, বিনিয়োগ আছে কত আমার? বিনিয়োগ হচ্ছে আমার একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, ঠিক আছে না? তাহলে এখানে কি বলা আছে? 10% বিনিয়োগ। কত টাকা বলা আছে? 3,000 টাকা। 10% বিনিয়োগ হচ্ছে আমার 3,000 টাকা। সো সব আমার বসানো শেষ। দেখো লক্ষ্মী ভাই, এবার আমার রেয়ামিলের সব এন্ট্রি বসানো শেষ। এখন আমার প্রথম কাজ হচ্ছে ভিতরের সমন্বয় কোনো কিছু আছে কিনা সেটা বের করা। ভিতরের কোনো সমন্বয় আছে কিনা সেটা বের করা। সো এবার আমাকে কি করতে হবে? ভিতরের সমন্বয়গুলো সলভ করতে হবে, ঠিক আছে? এবার আমাকে কি করতে হবে লক্ষ্মী ভাই? ভিতরের সমন্বয়গুলো সলভ করতে হবে। সো এখানে দেখো, এই যে আমাকে একটা কথা বলছে 10% বিনিয়োগ, এইটা হচ্ছে আমার একটা সমন্বয়। এটা বলতে বোঝায় 1 বছর সমান সমান হচ্ছে 12 মাস সুদ বকেয়া হয়েছে। মাসের সুদ বকেয়া হয়েছে, তার মানে 1 বছর সমান সমান 12 মাসের সুদ বকেয়া হয়েছে। মানে আমি যে বিনিয়োগ করছি তার উপরে আমি 1 বছরের সুদ পাবো, কারণ এখানে অন্য কোনো কিছু তারিখ টারিখ কোনো কিছু দেয়া নেই। সো এইটার সুদটা আমি কিভাবে বের করব? এইটার সূত্র আমি বের করবো লক্ষ্মী ভাই, এইটার সূত্র আমি বের করব 3,000 ইন্টু 10%। এই 300 টাকা হচ্ছে আমার 1 বছরের। মনে রাখো, এই ক্যালকুলেটর জানে না আমার কতদিনের সুদ লাগবে। ও আমাকে সবসময় 1 বছরের সুদ দিবে। কয় বছরের সুদ দিবে? 1 বছরের সুদ। সো এইটা হচ্ছে আমার একটা অন্যান্য আয়। এটা হচ্ছে আমার একটা অন্যান্য আয়। আর এইটা হচ্ছে আমার আরেকবার চলতি সম্পদ। এটা হচ্ছে আমার একবার অন্যান্য আয় আর একবার হচ্ছে চলতি সম্পদ। সো যেহেতু অন্যান্য আয় আমার এখানে নাই, সো এইটা আমার চলতি সম্পদে যাবে। কই যাবে লক্ষ্মী ভাই? চলতি সম্পদে যাবে। সো আমরা এটাকে কই বসাবো এবার নিয়ে? চলতি সম্পদে কি লিখব? লিখব বিনিয়োগের অনাদায়ী। ওকে, তাহলে আমাদের যে এই বিনিয়োগের অনাদায়ী সুদ আমরা লিখে ফেললাম লক্ষ্মী ভাই। কত লিখলাম? 300 টাকা। বিনিয়োগের অনাদায়ী সুদ আমরা কত লিখলাম? 300 টাকা। বাস, এটা আমার কাজ শেষ। তার মানে আমাদের হচ্ছে সমন্বয়ের ভিতরে যেটা ছিল এটা শেষ। এবার আসবে বাইরের গুলা। সমাপনী মজুত পণ্য ক্রয় মূল্য 12,000 টাকা, বাজার মূল্য 10% বেশি। একটা লজিক্যাল কথা শোনো, এত বাড়তি কোনো কিছু বুঝি না। সমাপনী মজুত পণ্য সবসময় কমটা আসবে, সেটা বাড়তি থাকুক কমতি থাকুক কোনো বিষয় না, আসবে কোনটা? কমটা। তাহলে সমাপনী মজুত পণ্য 12,000 টাকা। সমাপনী মজুত পণ্য আমার কি? চলতি সম্পদ। সমাপনী মজুত পণ্য আমার কি? সমাপনী মজুত পণ্য আমার হচ্ছে একবার চলতি সম্পদ, আরেকবার হচ্ছে আমার জন্য কি? এটা বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ হইতো। সো আমার এখানে বিক্রিত পণ্যের ব্যয় নাই,
সো আমার ওটা লেখার দরকার নাই। সো সমাপনী মজুদ পণ্য আমরা এবার কই নিয়ে যাব, চলতি সম্পদে। সমাপনী মজুদ পণ্য এবার আমরা কই নিয়ে যাব, চলতি সম্পদে। এখানে আমরা লিখব সমা মজুদ, সংক্ষেপে লিখলাম, ইনশাল্লাহ তোমরা বুঝে নাও। এটা কত টাকা আছে লক্ষ্মী ভাই? 12,000। সো এখানে আমরা লিখলাম 12,000, ডান। এরপরে লক্ষ্মী ভাই বলছে কি, জীবন বীমা প্রিমিয়াম। সহজ কথা, জীবন কার হয়? মালিকের হয়। তো মালিক যদি প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে খরচ করে, মালিক যদি প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে খরচ করে, সো এটা হাতে নগদ আমার কমাই দিবে। হাতে নগদ কমাই দিলে তাহলে আমরা এখানে লিখলাম বাদ জীবন বীমা প্রিমিয়াম। কত টাকা আছে? 1500। তাহলে এই 1500 বাদ দিলাম, ব্রেকেট দিয়ে বাইরে গেল কত? 13,500। শেষ। এবার এই জীবন বীমা প্রিমিয়াম যেহেতু মালিক নিজে খরচ করছে, সো এই যে জীবন বীমা প্রিমিয়াম মালিক নিজে খরচ করছে, এটা হচ্ছে একটা উত্তোলন। এটা কি একটা উত্তোলন? এটা হচ্ছে একটা উত্তোলন। সো আমরা উত্তোলন নাম দিয়ে এটাকে বাদ দিব না, এটাকে আমরা জীবন বীমা প্রিমিয়াম নাম দিয়ে বাদ দিলাম। বীমা প্রিমিয়াম কত টাকা? 1500 টাকা। বাদ দিয়ে বসাই ফেললাম, ডান। এরপরে আমার সমন্বয় কি আছে লক্ষ্মী ভাই? এরপরে আমার সমন্বয় আছে অলিখিত বহি ফেরত। অলিখিত বহি ফেরত। অলিখিত কি ফেরত? বহি ফেরত। সহজ কথা হচ্ছে অলিখিত। অলিখিত মানে লিখিনি। অলিখিত মানে লিখি নাই, এটা গেল একটা। পরের কাজ হচ্ছে বহি ফেরত। বহি ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত। অলিখিত বহি ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত। ক্রয় ফেরত। তাহলে ক্রয় ফেরতের সাথে কার সম্পর্ক? সম্পর্ক দুইটা। একটা হচ্ছে পাওনাদার, পাওনাদার হিসাব ডেবিট। পাওনাদার হিসাব ডেবিট। কার সম্পর্ক? পাওনাদার, পাওনাদার হিসাব ডেবিট। আর হচ্ছে তোমার ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। আমরা এভাবেও করতে পারি, দেখো ভেঙে ভেঙে দিচ্ছি। সো পাওনাদার কমে গেল, এল কমছে, আর ক্রয়ও কমছে। সো যেহেতু আমার এখানে ক্রয় নাই, সো আমার কিছু করার নাই, আমাকে কি করতে হবে? এল থেকে এটা বাদ দিতে হবে। তো আমার এখানে এল কই আছে লক্ষ্মী ভাই? এল আমার এখানে কই আছে? এল আছে আমার এই যে প্রদেয় হিসাবে, এখান থেকে বাদ দিব বহি ফেরত। তাহলে বহি ফেরতের টাকা কত? বহি ফেরতের টাকা কত আমার এখানে? 1000 টাকা। বহি ফেরতের টাকা কত? 1000। তাহলে এখান থেকে আমি 1000 বাদ দিয়ে দিব। আর কোথাও বসানোর সুযোগ নাই, আর কোথাও বসানোর সুযোগ নাই। এরপরে কি আছে লক্ষ্মী ভাই? এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সমন্বয়, বারবার করে আসে। সো এটা বারবার করে কনসেন্ট্রেশন দাও। এখানে আগে করে দেখাচ্ছি, দেন ওখানে নিয়ে বসাচ্ছি। দেনাদার কত আছে? দেনাদার কত আছে? দেনাদার আছে এখানে 25,000। সো এইটা মানে হচ্ছে দেনাদারের 2000 টাকা আদায়যোগ্য নয়। সহজ কথা, দেনাদার থেকে আমরা পাবো না। এটাকে আমরা বাংলায় সহজভাবে বলি হচ্ছে কুঋণ। কত টাকা? 2000 টাকা। সো এইটা হচ্ছে 23,000 টাকা। তার মানে এইটা হচ্ছে আদায়যোগ্য নয়, এটা আমরা কনফার্ম যে দেনাদারের কাছ থেকে আমরা এই 2000 টাকা পাবো না, এটা 100% শিওর। এর জন্য এই অংশকে বলছে আদায়যোগ্য নয়, কনফার্ম। এবার বলছে অবশিষ্ট। অবশিষ্ট মানে কি? 23,000 টাকা। এর উপরও আমরা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। কত ধরতে হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি? অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে কত? 10%। সো এইটাকে লিখতে হয় বাদ নতুন কুঋণ সঞ্চিতি। বাদ নতুন কুঋণ সঞ্চিতি কত টাকা? এটা হচ্ছে হয় 10%, হয় 2300 টাকা। 10% কত হবে লক্ষ্মী ভাই? 2300 টাকা। তাহলে এখানে কত হইল? 20,700 টাকা।
20,700 টাকা। এইটা হচ্ছে দেনাদারের। আবার তোমাদের জন্য বলে দিচ্ছি, দেনাদার লিখছি, কুরিন মানে অনাদায়ী পাওনা, যেটা আমি আদায়যোগ্য নয়, সো এটা মাইনাস হবে, দেনাদার কমে গেল। কুরিন সঞ্চিতি রাখতে হলে আগে অনাদায়ী পাওনা বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটা, মানে এই মাইনাসটা সবার শেষে করতে হয়, এটা মনে রাখিও। সো আগে যদি দেনাদারের সাথে কোনো যোগ বা অন্যান্য কাজ থাকে সেটা করে দেন কুরিনের কাজ করবা। সো আমরা এখান থেকে 2300 টাকা 10% বাদ দিয়ে এটা পাইলাম। সো চলো আমরা এটা দেনাদারে বসায় দিয়ে আসি। এখানে আমি তোমাদের এটা বের করে ইচ্ছা করে দেখাইছি ভাই, যেন আমার ভাই বোনেরা এটাকে ভুলে না যায়, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এবার এখান থেকে বাদ দিব দেনাদার। এখান থেকে কি বাদ দিব? এখান থেকে আমরা এবার বাদ দিব হচ্ছে নতুন কুরিন। নতুন কুরিন কত? 2000। 2000 বাইরে আসবে কত? নতুন কুরিন বাইরে জায়গা বের করে নেই, বাইরে আসবে কত লক্ষ্মী ভাই? বাইরে আসবে 23,000 নিচে। দেন এখান থেকে বাদ দেব কি? বাদ নতুন কুরিন সঞ্চিতি। কত টাকা? নতুন কুরিন সঞ্চিতি কত টাকা? 2300 টাকা। বাদ দিলাম, বাইরে গেল 20,700 টাকা। এই আমাদের কাজ শেষ, সব বসানো শেষ। লক্ষ্মী ভাই দেখো, আমরা একদম সুন্দর করে আমরা সব এন্ট্রি বসাইছি, সবগুলো সমন্বয় বসাইছি, যেটা যেখানে আমার দরকার ছিল সবই আমরা বসায় ফেলছি। এবার আমাদের কাজ কি? যোগ বিয়োগ করা। এবার আমাদের কাজ কি? যোগ বিয়োগ করা। সো যোগ বিয়োগটা আমি তোমাদের পিডিএফ থেকে করাবো, তাহলে তোমরা ইজিলি এটাকে ধরতে পারবা। কারণ পিডিএফ থেকে করালে সুবিধাটা কি লক্ষ্মী ভাই? তোমরা পারফেক্ট একটা হিসাব পাবা, একদম ক্লিয়ার একটা ভিউ পাবা। এই যে দেখো, পাওনাদার বাদ অলিখিত ফেরত এবং ব্যাংক জমাতিরিক্ত, তিনটাই আমরা সুন্দর করে আমাদের হিসাবে লিখছি। 5,000 থেকে 1,000 বাদ দিলাম, হলো 4,000। 4,000 সাথে 2500 যোগ করলে হয়েছে কত? 6,500 টাকা। এই 6,500 টাকা হচ্ছে আমার ক নাম্বার অ্যান্সার, যেটা আমার চলতি দায়, যেটা আমার কি চলতি দায়। এরপরে কি ছিল? মালিকানা সত্ত্ব। দেখো, মূলধন প্রথমে 90,000 লিখছি, দেন আমরা নিট মুনাফা 10,000 যোগ করছি, যেহেতু মুনাফা যোগ। উত্তোলন 30,000 বাদ দিছি, আয়কর বাদ দিছি, বিমা প্রিমিয়াম বাদ দিছি। দেন সাধারণ সঞ্চিতিটা যোগ হয়। সাধারণ সঞ্চিতি কি হয়? যোগ হয়। আমি এই যোগ দুইটাকে একসাথে তোমাদের বসাই দিয়েছিলাম। সো এই তিনটা যোগ আর তিনটা বিয়োগ সব কিছু বাদ দিয়ে আমার হয় কত? 73,700 টাকা। 73,700 টাকা। সো আমার মোট মালিকানা সত্ত্ব বের হয়ে গেছে। ডান। এবার লক্ষ্মী ভাই আমরা করব হচ্ছে, এবার আমরা কোনটা করব লক্ষ্মী ভাই? এবার আমরা করব আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী, এবং এই আর্থিক অবস্থার বিবরণী কোন পাশ করব আমরা? সম্পত্তির পাশ। কোন পাশ করব? সম্পত্তির পাশ। তাহলে দেখো, এখানে চলতি সম্পদ দেওয়া ছিল হাতে নগদ, সেখান থেকে 1500 বাদ দিছি বিমা প্রিমিয়াম, 300 টাকা বিনিয়োগের সুদ, 1200 টাকা হচ্ছে আমার চলতি সম্পদ। আর এই যে দেনাদার থেকে এই অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দিয়ে 20,700 টাকা। তো আমার মোট চলতি সম্পদ হচ্ছে 46,500। যদি আমাকে শুধু এইটুকু চাইতো তাহলে আমি এই মোট চলতি সম্পদ লিখতাম। এরপর আমার বিনিয়োগ ছিল কত? 3,000। আমার যন্ত্রপাতি মানে স্থায়ী সম্পদ ছিল কত? 29,500। সব মিলিয়ে আমার চলতি সম্পদ হচ্ছে 79,000 টাকা। এটা চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং স্থায়ী সম্পদ। আই মিন আর্থিক অবস্থার বিবরণী। এই যে এ সমান সমান এল প্লাস ওই, এটার এর পাশ আমার কত হয়েছে লক্ষ্মী ভাই? এর পাশ হয়েছে 79,000। আমাকে এল আর এইটা করতে বলে নাই, সো এটাও আমার 79,000 হইলে অঙ্ক ঠিক ছিল, না হলে নাই। যে এটা যেহেতু করতে বলে নাই, আমরা করতে পারি নাই। সো এই গেল আমার সম্পত্তির পাশ। তাহলে লক্ষ্মী ভাই আমরা কি করলাম? আমরা করলাম রাজশাহী বোর্ড কত? রাজশাহী বোর্ড আমরা করলাম এবার 2025-এর অঙ্ক, এবং এই অঙ্কটা খুব ইজি ছিল, ভালো ছিল। প্রত্যেকটা সমন্বয়গুলো আমি তোমাদের অনেক ভালো করে বুঝেছি আমার বিশ্বাস।
একসাথে সবগুলা কোথায় কিভাবে নিয়ে করতে হয় সেটা বুঝাইছি। সো আমি বিশ্বাস করি তোমরা এটা পছন্দ করছো, তোমাদের এটা ভালো লাগছে। সো অঙ্কগুলো এভাবে ধীরে ধীরে রিল্যাক্সে প্র্যাকটিস করো, আমার বিশ্বাস তোমরা অনেক ভালো করবা। রিল্যাক্সে করো, কোনো কিছু বাদ যেন না যায় এমনভাবে করো এবং বারবার প্র্যাকটিস করো। আর্থিক অবস্থার বিভিন্ন কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, এটা আমাদের করতেই হবে লক্ষ্মী ভাই। সো এই যে প্রত্যাশা জানিয়ে ইনশাল্লাহ আরও অনেক অনেক অঙ্ক তোমাদের আমি করাবো, সুন্দর করে করাবো, ধীরে ধীরে করাবো। তোমরা শুধু কনসেন্ট্রেশন দাও, এই ভিডিওগুলো বারবার দেখো, ইনশাল্লাহ তোমরা এনজয় করবা। সো তোমাদের প্রতি অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রাখি আমি নাজমুল ইসলাম তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।